কথা কি এখন ক্লিয়ার আপনারা ভাই? আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। তাহলে প্রথমে দিছিলাম সালাম, শোনেন নাই? আচ্ছা, হেডলাইন দেন, আর্টিকেলস। ওকে, নতুন কি আপনারা আজকে নতুন, না আমার সাথে কি প্রথম নাকি এর আগে করছেন? না, এই যে এনাদের কথা বলছি, একটু আসেন তো। আর্টিকেলস, আর্টিকেলস বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এখন এই ডেফিনিট আর্টিকেল বলতে বোঝায় হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনিট বলতে বোঝায় অনির্দিষ্ট। এটা তো আপনারা সবাই বেসিক্যালি টুকটাক এই আইডিয়াটুকু রাখেন। এই ডেফিনিট আর্টিকেল শুধুমাত্র একটা, সেটা হচ্ছে এই যে এইটা, আর ইনডেফিনিট আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা কি এন, এতটুকুই তো। এখন এই দিয়ে মানে এই যে টিএইচই, এটার উচ্চারণ আপনারা কি বলেন? দি বলেন নাকি হচ্ছে দা বলেন? কোনটা? সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তাই তো? এখন কথা হচ্ছে আমরা দিও বলি, দাও বলি। যদি স্পেসিফিক ভাবে কোথাও জিজ্ঞেস করতে চান যে হচ্ছে কোথায় দি কোথায় দা বসবে, শোনেন, আপনারা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট আছে না, ভাওয়েলের কনসোনেন্ট। তো এখন দা তো হচ্ছে সবার সাথেই বসে, তাই না? এখানে স্পেসিফিক কোনো কিছু নাই যে ভাওয়েল কনসোনেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সেটা হচ্ছে যদি শুরু হয় ভাওয়েল দ্বারা তাহলে বসাবেন হচ্ছে দি, আর অন্যান্য সব ক্ষেত্রে বসাবেন হচ্ছে দা। এইটা একটু মনে রাখেন। যদি কখনো আইএলস দেন আপনারা তাহলে কাজে লাগবে এইটুকু, ঠিক আছে? আবারও বলি, যদি সেটা শুরু হয় ভাওয়েল দ্বারা তাহলে আপনি বসাবেন হচ্ছে দি, আর যদি অন্যান্য ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি বসাবেন হচ্ছে দা। তবে মডার্ন ইংলিশে এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিও বলতে পারেন, দাও বলতে পারেন। কখনো কেউ জিজ্ঞেস করবে না আপনাকে কোথায় দি কোথায় দা, সেটা নিয়ে প্যারা নাই। তাও যতটুকু জানানো দরকার ততটুকু জানা রাখলাম। আর ইনডিফিনিট হচ্ছে এ আর হচ্ছে এন। ওকে, তাহলে কিছু জিনিস শুরু করা যাক। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, আগে বলেন এটুকু কি লেখা শেষ কিনা আপনাদের? এখানে লেখার মতো কিছুই নাই, তারপরে বলি, আমরা ছোটবেলা থেকে একটা বিষয় কি জেনে আসছি, সেটা হচ্ছে ভাওয়েলের মানে আগে এ আর এন নিয়ে আগে আগাই, ঠিক আছে? এ অথবা এন, খাতায় একটু হেডলাইন দেন, এ আর এন, তারপরে আগাই। দাঁড় কাহিনী পরে আসতেছি। এসি শব্দ শুনলে তো আমার ভয় লাগে রে ভাই। বাতাসে সমস্যা না, বাতাস দিক হয়, কিন্তু শব্দ কেন? ওকে, এ আর এন এ আসেন। দেখেন, আমরা ছোটবেলা থেকে কি জানছি যে ভাওয়েলের সামনে কি বসে? এন বসে। আর কনসোনেন্টের সামনে কি বসে? এ বসে। এখন ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্টটা বেসিক্যালি মানে পার্শিয়ালি ঠিক, মানে পুরোপুরি ঠিক না। শুনেন, একটা কথা মনে রাখবেন, আমরা শব্দ দেখে ভাওয়েল বসাই না, মানে লেটার দেখে তো ভাওয়েল বসাই। এ ই আই ও ইউ, এই পাঁচটার সামনে কি বসে? এন বসে। কিন্তু একটা কথা এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে কখনো ভাওয়েল কনসোনেন্টে মানে বাক্যে দেখে বসে না, বসে হচ্ছে উচ্চারণ অনুযায়ী। কি অনুযায়ী বসে? উচ্চারণ অনুযায়ী বসে। তাহলে একটা কথা লিখবেন, সেটা হচ্ছে এ বা এন বসে, এ বা এন বসে শব্দের উচ্চারণ নিয়ে, উচ্চারণ বা সাউন্ড অনুযায়ী। আমার বাংলা হাতের লেখা মাশাআল্লাহ চাইনিজ স্টাইল, বুঝবেন না এই জন্য শুনে লিখবেন। এ বা এন বসে শব্দের উচ্চারণ ব্র্যাকেটে লিখবেন সাউন্ড অনুযায়ী, ঠিক আছে? কখনো লেটার অনুযায়ী নয়, কখনোই লেটার অনুযায়ী নয়। কখনোই লেটার অনুযায়ী নয়, এক কথায় প্রোনাউন্সিয়েশন অনুযায়ী। আর প্রোনাউন্সিয়েশন বানান করতে গেলে এরকম একটা দাঁড়ায়, এটা হচ্ছে প্রোনাউন্স মানে উচ্চারণ করা, কিন্তু যখনই আপনারা বানান জিজ্ঞেস করবেন নাউন ফর্ম, তখন কিন্তু প্রোনাউন্সিয়েশন না, উচ্চারণটা কি? প্রোনাউন্সিয়েশন। এটা হচ্ছে প্রোনাউন্স। দেখেন এখানে কিন্তু নাউন, কিন্তু এখানে হয়ে গেছে কি? প্রোনান, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। উচ্চারণটা প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন্সিয়েশন। আর এমনিতে ভার্ব যখন বলবেন তখন প্রোনাউন্স বলবেন। ওয়ালাইকুম আসসালাম কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ইংলিশ হচ্ছে 20 ভিলেজ। 20 মানে কি 20 না, আর ভিলেজ মানে কি গ্রাম। আমার পাশের জেলা। লিখছেন? আচ্ছা, তাহলে এখন বলেন তো ভাওয়েল কয়টা? আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও আর কি ইউ। বলেন তো সেমি ভাওয়েল কয়টা? ডাব্লিউ আর হচ্ছে ওয়াই, এই দুইটা। ভাওয়েল হচ্ছে 5টা, সেমি ভাওয়েল কয়টা? 2টা, আর বাকি যেগুলো সবগুলো কি কনসোনেন্ট। এখন সেমি ভাওয়েল কি জন্য বলা হয় তার একটা ব্যাখ্যা আছে। সেমি ভাওয়েলটা মাঝে মধ্যে এই ওয়াই দেখবেন অন্য কিছুর কাজ করে। যেমন একটা জিনিস দেখেন, আমরা ভাওয়েল ছাড়া কোনো শব্দ হয় মানে হয় কি? কিন্তু দেখেন তো এই শব্দটা যদি আমি বলি রিদম, কোনো ভাওয়েল কি পান? আর এইচ ওয়াই টি এইচ এম, রিদম মানে সুর, কোনো ভাওয়েল কি খুঁজে পান এর মধ্যে? কিন্তু আপনি যখন বাংলাটা লিখবেন তখন কি আসে? রি দম আসে না? তাহলে এই যে একটা রস্বীকার চলে আসছে, কিন্তু এর জন্য কি বসে নাই? একটা আই বসা উচিত ছিল, সেটা কিন্তু বসে নাই। অর্থাৎ এখানে ওয়াইটা মূলত কিসের কাজ করছে? আয়ের কাজ করছে। দ্যাট মিনস এই জন্য বলা হয় এটাকে সেমি ভাওয়েল। যে ভাওয়েল মানে কনসোনেন্ট যখন ভাওয়েলের কাজ করে তখন কি বলা হয়? তখন বলা হয় হচ্ছে সেটাকে সেমি ভাওয়েল। যেমন আমি যদি ওয়াটার বানানকে এভাবে লিখতাম, আপনার কি কোনো আপত্তি ছিল? দেখেন উচ্চারণ কিন্তু ওয়াটার ওয়াটারই আছে, কিন্তু আমরা ওয়াটার বানান কি ও দিয়ে লিখি? কি দিয়ে লিখি? তাহলে এখানে ডাব্লিউটা কাজ করতেছে কিসের? ও এর কাজ করতেছে। দ্যাট মিনস এই যে একটা জিনিস দেখতেছেন, ও এর কাজটা কে করতেছে? ডাব্লিউ। অর্থাৎ কনসোনেন্ট যখন ভাওয়েলের কাজ করে তখন থেকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আপনার সেমি ভাওয়েল। ওকে ওকে, তাহলে এখন নেক্সটে আসেন। এ আর এন এইটুকু লেখা তো শেষ নাকি? এখন কিছু জিনিস একটু দেখেন। আগে ব্যতিক্রম দুটো বলে দেই, সেই দুটো একটু আসেন। জাস্ট আগে ব্যতিক্রম লিখবেন সবার আগে, তারপর অন্য হিসাব। ব্যতিক্রম 1, এই যদি ই অথবা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, উচ্চারিত হলে ই অথবা ইউ যদি কার মতো উচ্চারণ? দেখেন তো ইউ এর মতো উচ্চারণ, মানে শব্দের শুরু যদি ইউ আসে তাহলে মতো উচ্চারিত হলে এন বসে না, কি বসে? এ বসে। এটা একটা। আর 2 নাম্বার একটা ব্যাপার হচ্ছে, দেখেন সেটা যদি ওয়া উচ্চারণ হলে, ওয়া ও হলে সেটা ঠিক আছে, ও হলে সেটা ঠিক আছে, কিন্তু ওয়া যদি উচ্চারণ হয়, ওয়া উচ্চারিত হলে এন বসে না, কি বসে ভাই? এ বসে। দিছেন? চাইনিজ স্টাইল বোঝা যায় না, এখন কি করব ভাই? আমি এই জন্য বলি বারবার, আমি কিন্তু শুধু লিখি না, লিখার সময় বলেও দিই। এই ই আর ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে এন বসে না, কি বসে? এ বসে। আর হচ্ছে ওয়া উচ্চারিত হলে এন বসে না, এ বসে। আমি তো এই জন্য বলে দিই ভাই। আল্লাহ আপনার টিচার বানাক, বুঝছেন? টিচার বানাইলে বুঝবেন যে লেখা কত প্রকার হইতে পারে। আরেকজন চাপা মারতেছে লেখা সুন্দর আছে। ভাই কই থেকে বলতেছেন ভাই? আপনাকে আমি একটা চকলেট পাঠাইতে চাই। আমার তো হচ্ছে এটা মানে ধীরে ধীরে লিখতে দিই। তাহলে একটু ভাবেন তো, যে কোন পরীক্ষার লাস্ট 30 মিনিট আমি কি করি, মানে লাস্ট 30 মিনিট আমি কি করি বলেন? এবং আমি যেগুলো পরীক্ষার খাতায় লাস্ট 30 মিনিটে লিখতাম, আমার টিচার যদি আমার ডাইকা বলতো যে এখানে কি লেখছিস বাবা পড়, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম। 3 আসেন। ব্যতিক্রম 3টা ব্যাপারটা হচ্ছে একটু বলি। যেমন একটু উচ্চারণটা দেখেন তো, আওয়ার, আমরা বলতেছি শুরুতে কি আ বলতেছি না?
বলতেছি তো। আবার যখন আমরা বলতেছি অনেস্ট, তখন আমরা কি বলতেছি, একটা স্বরেও বলতেছি না? তাহলে দেখেন তো এই যে স্বরে, ওইগুলো কি স্বরবর্ণ না স্বরধ্বনি? স্বরবর্ণ নাকি স্বরধ্বনি? দেখেন আমরা শুরুতে আমি বলছি বর্ণ অনুযায়ী ভাওয়েল বসে না, বসে কি অনুযায়ী? ধ্বনি অনুযায়ী, মানে উচ্চারণ অনুযায়ী, তাই না? তাহলে কথা হচ্ছে এই যে উচ্চারণটা যদি হয় এই স্বরধ্বনির মতো, তাহলে কি বসাবো? এন বসাবো। আর বাকি সব ক্ষেত্রে বসাবো হচ্ছে এ। এই যে আওয়ার, অনেস্ট, তারপরে একটু উচ্চারণ বলেন তো, HEIR কি উচ্চারণ হয়? হেয়ার উচ্চারণ তো এইটা। তাহলে আমি হেয়ার যদি বলেন তাহলে কোন হেয়ার বুঝবো? একটু আমারে বোঝেন যে হচ্ছে এটা কি বুঝবো বলেন। কোনো কথা কি আছে আদৌ? বলেন, হেয়ার যখন বললেন তখন আমি কি বুঝবো? এটা আমার একটু বলে দেন, তাহলে আমার সুবিধা হয়। বলেন। আচ্ছা, তাহলে এখন একটু লিখেন, এই যে আওয়ার, অনেস্ট, এ, নট হেয়ার, আমরা বলার সময় বলি বোঝার সুবিধার্থে এটা হচ্ছে এইর বলা লাগে। শুনতে বিশ্রী শোনায় না? যা শোনায় শোনাক, কথা হচ্ছে আপনার যেটা সুবিধা সেটা লিখেন। তাহলে আওয়ার, অনেস্ট, তারপর হচ্ছে, কিন্তু বলেন তো এই যে এটাকে হাফ যদি বলেন তাহলে কি বলবেন? এটা কিন্তু এ হাফ, এটাকে কি বলা যায়? এ হাফ। আবার যদি বলা হয় হাউস, এটা কি বলবেন? আউজ। কি বলেন? হাউস। তাহলে বলেন কি হানা, তাহলে এখানেও কি বসাবেন? এ বসাবেন। তাহলে একটু বলেন, এই যে হোটেল দেখতেছেন না, এই হোটেলটা অনেকে হোটেলও বলে, অনেকে হোটেলও বলে। আপনি চাইলে হোটেলের সামনে এও বসাইতে পারেন, এনও বসাইতে পারেন, এতে তেমন কোনো তফাৎ তৈরি হয় না, কিন্তু সাধারণত আপনি এটাকে চুজ করবেন। আর এইগুলো যে দেখতেছেন, এখানে এন বসান, এখানে এন বসান, এখানে এন বসান, এন বসান। এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি, কারণ হচ্ছে এইচ আর ও মাঝে মধ্যে এইচটা উজ্জ থাকে, আবার মাঝে মধ্যে এইচটা সহ উচ্চারণ হয়। এই জন্য সরাসরি লিখে রাখেন, তাহলে সুবিধা হবে আপনার। লিখে রাখেন। মোশারফ ভাই, জুম ক্লাস শেষে এই ক্লাসগুলো কেমনে দেখবো? এটা আসলে আমি জানি না ভাই, এটা কেমনে দেখেন আপনারা? গ্রুপে দিয়ে দেয়? আচ্ছা, গ্রুপে নাকি দিয়ে দেয় ভাই? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে এই যে বলেন আপনারা যে এই ক্লাসের হাবি জাবি, মানে এইগুলা জিনিস তো ম্যানেজমেন্টের ভাই, আমি কিচ্ছু জানি না। মানে আমি জাস্ট কিছুই জানি না। কেন জানি না? কারণ আমি সময় দিই কি একদিন, মানে সপ্তাহে কয়দিন? 2 দিন, শুক্র শনি। অন্য সময় তো থাকে আমি আমার কাজে। এই তো, আপনারা হচ্ছে ক্লাসের মধ্যে এই মানে ক্লাস সম্পর্কিত যা আছে আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু অন্য কোনো ব্যাপারে প্রশ্ন করলে অ্যান্সার আমাদের দ্বারা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, আসেন এখন কিছু বেসিক কনসেপ্ট আপনাকে বলি। আপনারা বলেন তো, কমন নাউন চেনেন? হ্যাঁ, কি দেখে চেনেন কমন নাউন বলেন তো? আমি একটু আপনাদের পেঁচাই, চেনেন? বলেন কি দেখে বোঝেন? জাতি বোঝায়। আচ্ছা, জাতি সমষ্টি বুঝাবে না? আচ্ছা, তাহলে আপনাকে আমি, এই যে আপনারা বলেন ওই যে একজন বলছে যে জিনিসের 2টা নাম, ভালো বলছেন ভাই। শুনেন, সোজা কথা শুনেন, একটা এক বাক্যে কথা শুনেন, এটা শয়তানি বুদ্ধি আছে। এই কমন নাউন চেনার উপায় আছে একটা, এই দুনিয়াতে যা কিছু গণনা করা যায়, দেখেন তো মেলে কিনা আমার কথাটার সাথে। দুনিয়াতে যা কিছু গণনা করা যায়, এই কথাটাকে একটু ভাঙেন তো দেখি পারেন কিনা। দুনিয়াতে যাহা কিছু গণনা করা যায়, এক কথায় কমন নাউন শেষ। মিলিয়ে দেখেন এখন। মানে যদি এটাকে কেউ ভায়োলেট করতে পারেন তাহলে করে দেখান যে না স্যার আপনার কথার সাথে মেলে নেই। লবণ কি কমন নাউন? লবণ তো ম্যাটেরিয়াল নাউন। লবণ গুনতে পারেন? আপনি যা গুনতে পারবেন না সেটা কমন নাউন হওয়া পসিবল না, সোজা কথা। এই তো, এখন আপনি যা কিছু গুনতে পারেন, বলেন তো মার্কে গণনা করা যায় না? আপনার চোখ গণনা করা যায় না? আপনার হাড্ডি,
মানে হাড় গণনা করা যায়, 206টা হাড় আছে আমাদের, গণনা করেন না? কিন্তু আমরা ত্বক কি গণনা করা যায়? এই যে চামড়া গণনা করা যায়? চুল গণনা করতে পারেন? পারেন না। তার মানে যা কিছু গণনা করা যায় না সেটা কখনো কমন নাউন হওয়া পসিবল না। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাই স্কিন বা ত্বক কি? ভাই এই ত্বক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ত্বকটা কি? ম্যাটেরিয়াল নাউন। আমরা যে মাথার চুল, এই চুলটাও কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। যদি আপনি বলেন যে দাঁত, দাঁত কোন নাউন বলেন তো? আগে বলেন দাঁত গণনা করা যায় কিনা? দাঁত গণনা করা যায়। তাহলে দাঁতটা হচ্ছে আপনার কোন নাউন? কমন নাউন। এবং এটা হচ্ছে মূল কথা। তাহলে দুনিয়াতে যা কিছু গণনা করা যায়, এখন গণনা করা যাওয়া মানে কি? সেগুলা কোন নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল নাউন। এই তো। তাহলে এই যা কমন নাউন তাহাই কোন নাউন? তাই হচ্ছে কাউন্টেবল নাউন। দেখেন আমি এখানে দুইটা দেইনি, দিছি কি? তিনটা চিহ্ন। মানে কি বুঝেন? সর্বসম। এটা কি ম্যাথে কি বলে? সর্বসম বলে না? তাহলে কথা হচ্ছে কমন মানেই যা, কাউন্টেবল মানেই তা, কাউন্টেবল মানে যা, কমন নাউন মানেও তাই, একই জিনিস। আপনি ভাবেন তো ছেলে গণনা করা যায় কিনা? বয় গণনা করা যায় না? এখানে কয়টা আছে? এখানে কোন কয়টা আছে? সাইডটা আমি কি? আমি কি রোহিঙ্গা? 5টা। এই তো। তার মানে আপনার এক কথায় যা গণনা করা যাবে তাই কোন নাউন? তাই হচ্ছে কমন নাউন। বয়ের কিন্তু আরেকটা ইংলিশ আছে যার নাম হচ্ছে ল্যাড। এই ল্যাড মানে কিন্তু বয়। আর লেডি মানে কি? ওই যে বালিকা, ল্যাড আর লেডি। ল্যাড থেকে আসছে কি? লেডি। এই তো। ওকে, লেখা শেষ। আচ্ছা, দুনিয়াতে যা কিছু গণনা করে যায়। এখন আপনার প্রশ্ন উঠতে পারে, ভাই এই কথা কেন বললাম বা কেন নিয়ে আসলাম? এখন একটা জিনিস বলেন তো, যে হচ্ছে এই এ বা এন বসে কোথায়? এখন একটা তথ্য লিখেন, এন এ বা এন বসে, দাঁড়ান, এই যা কিছু গণনা করা যায় সেটাকে সিঙ্গুলার করা যায়, আবার সেটাকে কি বানান যায়? প্লুরাল বানান যায়। অর্থাৎ আপনি পৃথিবীতে যা কিছু সিঙ্গুলার প্লুরাল করতে পারবেন সেটাই কোন নাউন? সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। সেটাই আবার কোন নাউন? কমন নাউন। এ বা এন বসা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউনের সামনে। এটা একটু লিখবেন। এ বা এন বসে কাউন্টেবল, ব্র্যাকেট লিখবেন, সিঙ্গুলার নাউনের সামনে। একজন বলছেন ভয়েস কোন নাউন? আচ্ছা একটু ভাববেন তো ভাই। মনে করেন আপনি ঘরের মধ্যে আছেন, এটা হচ্ছে আপনার ঘর। ঘরের বাইরে দুইজন মানুষ কথা বলতেছে। আচ্ছা, আপনি কি ঘরের মানে দেয়াল ভেদ করে দেখতে পাচ্ছেন? কিন্তু আপনি বুঝতেছেন কণ্ঠ কয়টা? 2টা। তার মানে 2টা কণ্ঠ মানে কি? আপনি গুনতে পারছেন কিনা পারেন নাই? সোজা কথা বোঝেন। আপনি যদি ভাবেন যে হচ্ছে ঘরের বাইরে দুইজন মানুষ কথা বলতেছে, মানে কি? আপনি তার ভয়েস আলাদা আলাদা করে বুঝছেন, কিন্তু যদি একটা মানুষ বলতো তাহলে কি দুইটা ভয়েস শুনতেন? শুনতেন না। তাহলে ভয়েস কি গুনতে পারছেন নাকি পারেন নাই? পারছেন। তার মানে পার্সন এর ভয়েস একরকম, পার্সন বি এর ভয়েস কি আরেক রকম। এখানে যারা আসি আমরা তাদের সবার ভয়েস কি একরকম? তার মানে ডিফারেন্স আছে। এই তো। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি শব্দ গুনতে পারবেন বা গলার স্বর গুনতে পারবেন, তখন সেটাকে বলা হয় হচ্ছে কাউন্টেবল কিংবা কমন নাউন। এই জন্যই হচ্ছে আপনাকে বলা হয় যে ভয়েস হচ্ছে কমন নাউন। সোজা কথা শেষ। ওকে, তাহলে এ বা এন বসে কার সামনে? কাউন্টেবল আর হচ্ছে সিঙ্গুলার নাউনের সামনে। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু বলেন আমাকে, এখন একটু হালকা প্র্যাকটিস আছে, এটা কি লেখা শেষ? কাহিনী হচ্ছে দা নিয়ে, এ বা এন কিছু কাহিনী নাই। একটু বলেন তো, ইউরোপ এ বা এ নাকি এন? বলেন। তারপর হচ্ছে যদি বলা হয় ইউরোপিয়ান, যদি বলা হয় ইওলজি, যদি বলা হয় ইউফেমিজম, দেখেন এই প্রত্যেকটার সামনে উচ্চারণটা কি দ্বারা আসতেছে? একটা ইউ আসতেছে না? তাই এদের সামনে কি কখনো ইয়ে ব্যবহার করা যাবে? এ ব্যবহার করা যাবে? রে বানান রে ভাই, দাঁড়ান আগে এইখানেই শান্তি মতো। তাহলে এগুলোর প্রত্যেকটার সামনে কি বসাবেন? এ বসাবেন। এই তো। তারপর আবার বলেন তো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির সামনে কি বসাবেন? বলেন। এ বসাবেন, কারণ শুরুটা হয়েছে কি দ্বারা?
ইউ দ্বারা শুরু হয়েছে, তার মানে আবারও বসাবো কি, এ বসাবো। কিন্তু বলেন তো আমব্রেলা, দেখেন এই ইউটা কি আয়ের মধ্যে উচ্চারণ করছেন না, তার মানে উত্তরটা কি হবে, আমব্রেলা হবে। তাহলে এগুলো একটু লিখে ফেলেন খাতায়, প্রশ্ন আসে এগুলো থেকে। আরো আসেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিয়ন, দিছেন। এরপর হচ্ছে ইউটিলিটি, তারপরে বলেন তো ইউজফুল। বলেন কি বসাবেন, এক এক করে আসি। ছোটবেলায় পড়তাম না যে কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, নাকি অ্যান বলতেন? হ্যাঁ, এ পড়তাম, কারণ কি, শুরুতে কি ছিল, ইউ ছিল। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও কি এ হবে। জাস্ট আমব্রেলা হয়ে গেছে হচ্ছে অ্যান। ইউফেমিজমের মানে হচ্ছে, বাংলাটাকে লিখে দিই, বোঝেন কিনা দেখেন, প্রশংসাবাদ, বোঝেন প্রশংসাবাদ। এই স্যার আপনার ক্লাস করতে গেলে আটকায় আসে, অন্য স্যারের ক্লাস তো আটকায় না স্যার, বুঝলাম না। আমি কি করব ভাই কোন, মানে এখন এই যে বাংলায় লিখে দেওয়া লাগে, এই যে এরকম এরকম আপনারা মাঝে মধ্যে বাংলায় লিখেন না, এ স্যার আমিও বুঝি না। আরেকজন লিখছে আমি তো কিছু দেখি না, আপনার নাম দিচ্ছেন আবার শাওমি, দেখে আমি কি করবো কোন। আপনারা তো খুব কিউট, এই যে মাঝে মধ্যে আপনারা লেখেন যে হাজার হাজার মানুষ, লেখেন না, লেখেন না হাজার হাজার মানুষ। বলেন অনারের সামনে কি দিবেন, বলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা তো লিখছিলাম, আওয়ারের সামনে কি দিবেন, এন দিবেন। আবার এটা কি বলেন তো, এ দিবেন না এন দিবেন? দেখেন উচ্চারণটা কি আসছে, এটা কি কোনো ভাই মনে হয় যে স্বরধ্বনি, তাহলে উচ্চারণটা কি এ আসবে। আওয়ার কোন নাউন, মোহাম্মদ মনির, ঘন্টা গণনা করা যায় না রে, ঘন্টা গণনা করা যায় তো, তাহলে কোন নাউন, সোজা হিসাব। দিছেন, লিখা শেষ। এখন আপনাদের আসেন ঝামেলা আরেক জায়গায়, এ বা এন নিয়ে বেসিক্যালি আর তথ্য সেভাবে আপনাদের সামনে নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো যদি তথ্য দিতে যান, তাহলে একটা এ বা এন বসাবেন, হঠাৎ করে যদি কোনো তথ্য দিতে যান। ঠিক আছে, আচ্ছা এক এক করে আগে আসি। এখন লিখেন হচ্ছে এই যে ভেজাইলে জিনিস। আপনাদের এর মধ্যে কিছু গ্রামাটিক্যাল রুলস এক্সট্রা পড়ালে কোনো আপত্তি আছে? কারণ আছে, কেন লাগবে এগুলা, সাধারণত আপনারা এগুলো দেখেন না কোথাও, এগুলো একটু হচ্ছে আপনাদেরকে দেখানো লাগবে, 1 মিনিট। আসেন, এক দেখেন তো, আমরা ইয়ে পড়ি না, ডিগ্রি পড়ছেন না, ডিগ্রি কয় প্রকার, কি কি, পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, আমরা কখনো পজিটিভ ডিগ্রির সামনে দা বসাই, আগে বসাই কিনা সেটা বলেন। কখনো বসাই না, তাহলে পজিটিভ ডিগ্রির সামনে কখনো দা বসে না। আচ্ছা, তাহলে দা বসে কার সামনে, তাহলে একটা কথা লিখবেন, সুপারলেটিভ ডিগ্রির সামনে সর্বদা দা বসবে। হেলাফেলা করে কেউ কোনোটা মিস করেন না, লিখতে থাকেন।
সুপারলেটিভ ডিগ্রির সামনে দা বসাতেই হবে, না বসালে ভুল। সুপারলেটিভ ডিগ্রির সামনে দা বসাইতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। লিখছেন? আচ্ছা, যেমন আমি যদি আপনাকে বলি যে হচ্ছে মোস্ট ট্যালেন্টেড, তাহলে দেখেন তো ট্যালেন্টেড একটা ওয়ার্ড, তার সুপারলেটিভ কি মোস্ট ট্যালেন্টেড, তাহলে তার সামনে কি দেওয়া লাগতেছে দা। আবারও যদি বলা হয় লার্জেস্ট রিভার, তাহলে তার সামনে কি দেওয়া লাগতেছে বলেন, দা দেওয়া লাগতেছে। অর্থাৎ যে কোনো সুপারলেটিভ ডিগ্রির সামনে আপনি কি বসাবেন, একটা করে দা বসাবেন। এটা তো হচ্ছে আপনি জানেন। আবারও বলি, আবারও যেটা বলি যে টলেস্ট, তাহলে টলেস্টের সামনে কি বসাবেন, আবারও দা বসাবেন, এই তো। তাহলে সুপারলেটিভ ডিগ্রির সামনে সবসময় দা বসে, পজিটিভের সামনে কখনো দা বসে না। তাহলে বাকি থাকলো কাকে নিয়ে কথা, কম্পারেটিভ নিয়ে কথা আছে, এই তো। আচ্ছা ভাই, নিচে লিখলে যেটা হয় মানে বোর্ডটা আটে না, কথা বুঝছেন? আপনারা নিচেও লিখতে পারেন আবার বড় করেও লিখতে পারেন, তাহলে কোন দিক যাব কোন, আমাকে তো আটাইতে হবে জিনিসটা। একটু কষ্ট করে দেখেন, এখানে লিখলে সমস্যাটা কি হয় একটু বলবেন? মানে আপনাদের কি দেখতে কোনো সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ, না ওই যে কি জানি উপরে লেখা থাকে। আচ্ছা, আর আমি তো কথা মানে শুনতেছেনি, এটা কি লেখা শেষ? আচ্ছা, এখন কি জানি কম্পারেটিভ ডিগ্রির সামনে সাধারণত দা বসে না। উদাহরণগুলো লিখার পর এখন লিখেন যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দা বসে না। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু দুইটি ক্ষেত্র, মানে জগতে দুইটা ক্ষেত্র আছে, দুইটা ক্ষেত্রে দা প্লাস কম্পারেটিভ হয়। কিন্তু দুইটি ক্ষেত্রে, জাস্ট কয়টা ক্ষেত্র ভাই, দুইটা ক্ষেত্র মনে রাখবেন, দুইটা ক্ষেত্র কি হয়, দা প্লাস কম্পারেটিভ হয়। এখন আমার কথা হচ্ছে এই দুইটা ক্ষেত্র কি আমার একটু জানা দরকার। লেখা শেষ? আচ্ছা, তাহলে এখন 1 নাম্বার লিখেন। 1 নাম্বার লিখে হেডলাইন দিবেন হচ্ছে ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ মানে হচ্ছে, আপনারা বাংলায় মাঝে মধ্যে বলেন না যতই ডট ডট ততই, যতই খাবে ততই ফুলবে বা ততই মোটা হবে, এই তো। আগে লিখেন, তাহলে যতই ডট ডট ততই একটা অর্থ আসে। আচ্ছা, তাহলে কিরকম কথা, যেমন দেখেন তো, আমরা যদি বলি যে মোর, এই মোর একটা কম্পারেটিভ ফর্ম না, মোর একটা কি কম্পারেটিভ ফর্ম। তাহলে এখন আমরা যদি বলি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, তাহলে যতই পড়িবে তাহলে ততই কি হবে, দ্য মোর ইউ ফরগেট। মানে আপনি পৃথিবীতে যত পড়বেন তত ভুলে যাবেন, সোজা কথা। অনেকে বলেন যে ভাই আমি তো পড়লে ভুলে যাই, তাহলে যদি না ভুলতে চান একটা উপায় আছে, আপনারা পড়াশোনা করবেন না, তাহলে ভুলারও কোনো আশঙ্কা নাই। কথা কি বুঝে গেছেন? এই জন্য দেখবেন যারা পড়াশোনা করে তারা না ভুলেও যায় না। তাহলে কথা হচ্ছে এই যে দা মোর, দা প্লাস কম্পারেটিভ, আবার এখানে কি দেখতেছেন, দা প্লাস কম্পারেটিভ, অর্থাৎ এখানে বাক্যের অংশ কটা বলেন তো, দুইটা। এই কমার আগে একটা অংশ, কমার পরে কি আর একটা অংশ। তাহলে কমার আগের অংশ যদি দা প্লাস কম্পারেটিভ হয়, তাহলে পরবর্তী অংশ কি করা লাগবে, দা প্লাস কম্পারেটিভ করতে হবে। তাহলে এখন নিয়মটা লিখেন, নিয়মটা লিখবেন এমন যে হচ্ছে বাক্যের যে কোনো একটি অংশে
বাক্যের যে কোনো একটি অংশে দা প্লাস কম্পারেটিভ হলে অপর অংশেও দা প্লাস কম্পারেটিভ বসবে। এটা আপনারা অনেকে জানেন, তারপরে একটু জাস্ট বলে রাখলাম, দা প্লাস কম্পারেটিভ হবে, এটা লিখবেন যে বাক্যের যে কোনো একটি অংশে দা প্লাস কম্পারেটিভ হলে অপর অংশেও দা প্লাস কম্পারেটিভ হবে। লেখা না বুঝলে শুনে লিখবেন। আর আশা করি এতটা খারাপ নেই, একটু বোঝা যেত। দিছেন? আচ্ছা, এখন একটা যদি ইংলিশ ট্রান্সলেশন আমরা করি, যে যত বেশি আপনি অহংকার দেখাবেন তত দ্রুত আপনার পতন ঘটবে। ট্রান্সলেশন করতে পারবেন? আসেন তাহলে ট্রান্সলেশন আগে করি। তাহলে কথা হচ্ছে যত বেশি অহংকারী হবেন, তাহলে যত বেশি, ইংলিশ কি মোর, তাহলে হবে কি দা মোর। হওয়ার ইংলিশ কি বিকাম। হবেন কি হবেন? অ্যারোগেন্ট হবেন। তাহলে দ্য মোর ইউ বিকাম অ্যারোগেন্ট, তার মানে যত বেশি আপনি কি হবেন, অহংকারী হবেন, তত দ্রুত আপনার পতন ঘটবে। তাহলে দ্রুতর ইংলিশ কি? ফাস্ট। ফাস্টের কম্পারেটিভ কি? ফাস্টার। তাহলে এখানে হবে কি? দ্য ফাস্টার ইউ ফল। আবেগের তাড়না আবার উইল ফল দিয়েন না। এখানে তথ্য আরেকটা আমি এক্সট্রা দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা নোট লিখবেন। ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে দুই অংশেই সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে। আবার বললেন না যে আর্টিকেল পড়ানোর সময় টেন্সে নিয়ে গেলেন কেন? ভাই ওটা আসবো ভাইয়া, সমস্যা নাই। মিথিলা আপু ওটা আসবো, সমস্যা নাই। ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে দুই অংশেই সর্বদা কোন টেন্স বসাবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখেন দ্য মোর ইউ বিকাম অ্যারোগেন্ট, ইউ প্লাস মানে কি বিকাম, তাহলে V1 আছে। আবার আপনার মনে হবে দ্য ফাস্টার ইউ উইল ফল, আপনার উইল দিতে কিন্তু ইচ্ছা করবে, কিন্তু সেই উইলটা দেয়া যাবে না। কথা কি বুঝা গেছে? দুই অংশে কোন টেন্স দিবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবেন। অনেকে বলতে পারেন যে আর্টিকেল পড়ানোর সময় টেন্সে কেন নিয়ে গেছেন? এই তথ্যটা এখন না বললে কোনোদিন পাইতেন কিনা সন্দেহ আছে। এক নাম্বার ক্লিয়ার? আপনারা পুরা ক্লিয়ার? একটা মাঝে মধ্যে কোশ্চেন আসে এরকম যে হচ্ছে দ্য হায়ার ইউ গো, মানে কথা হচ্ছে আপনার পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবেন তত কিন্তু আপনার ওজন কমবে, এটা বিজ্ঞানের একটা নিয়ম, তাই না? তাহলে হচ্ছে দ্য হায়ার ইউ গো দ্য লাইটার ইউ ফিল। লাইট মানে হালকা, সেখান থেকে আসছে হচ্ছে দ্য লাইটার ইউ ফিল। তার মানে পৃথিবী থেকে যত উপরের দিকে আপনি উঠবেন আপনার ওজন তত কমতে থাকবে। কথা কি বুঝা গেছে? যেমন আমরা কি বলি, এই পৃথিবীতে যদি কারো ওজন দেখা যায় 100 কেজি হয়, কয় কেজি? 100 কেজি। বলেন তো সে কি মোটা না চিকন? বলেন মোটা না চিকন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সে মোটাও না চিকনও না, সে আসলে ভুল জায়গায় আছে। সে যদি চাঁদে যায় তাহলে চাঁদে গেলে তার ওজন হবে কত জানেন? 16.6 কেজি। তাহলে আসলে দোষটা তার না, দোষটা হচ্ছে এই গ্রহের, মানে আমাদের পৃথিবীর দোষ। আপনি চাঁদে গিয়ে খান, সমস্যা কি? না, ওজন থাকবে, ওজন কখনো জিরো হয় না।
মহাশূন্যে ভর কম থাকে। কথা কি বুঝতে পারছেন? অহংকারের ইংরেজিটা কি কে রে ভাই? অহংকার হচ্ছে অ্যারোগেন্স, এটা হচ্ছে নাউন ফর্ম। আর এই যে অ্যারোগেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে নাউন ফর্ম। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তার মানে যদি কেউ মোটা থাকেন তাহলে গ্রহ চেঞ্জ করে ফেলাবেন। আর যা বললেন যার ওজন 50 কেজি, ভাই যদি আপনার ওজন 20 কেজিও হয় তাহলে আপনার চাঁদে গেলে ওজন হবে 1/6, তাহলে 6 যদি 20 দিয়ে কাটেন তাহলে কত আসে? সম্ভবত 3.33 আসবে। এটা আসবে আপনার হচ্ছে চাঁদে গেলে ওজন। সে যাই হোক, 2 নাম্বার লিখেন, আগে 2 নাম্বার লিখেন। এই যে হায়াত ভাইয়াটা কথা বলছেন, ভাই না আপু জানি না, ওজন একই থাকে, ভর পরিবর্তনশীল। আমি আসলে ভাই বিজ্ঞানের পড়তাম, মানে পড়ছি, সমস্যা নাই, কেমনে পড়ছি সেটা আমিও জানি, থাক ওসব আর গেলাম না। অ্যাডমিশন টেস্ট আমি সায়েন্সে দেই নাই, কারণ সায়েন্সে দিলে আমি হালবন লাগতো এতদিন। আমি গ্রুপ চেঞ্জ করে ডি ইউনিটে চলে গেছিলাম, কথা বুঝছেন? এই জন্য এসএসসি ইন্টার সায়েন্স থাকলেও পড়াশোনা করছি হচ্ছে সম্ভবত মানে সম্পূর্ণ আর্টসের সাবজেক্টে, কথা বুঝছেন? আবার মাস্টার্স করছি কমার্স নিয়ে, মানে এক কথা হাইব্রিড হয়ে গেছি আমি। আর এখন জব করতেছি ব্যাংকে, আল্লাহ জানে পরে কই যাব। আসেন 2 নাম্বারে, 2 নাম্বার করার আগে একটা কথা আগে মনে রাখেন ঠান্ডা মাথায়। মনে করেন বলেন তো বাক্যটা ঠিক না ভুল? হি ইজ বেটার, মাঝে কিছু লিখি নাও লিখতে পারি। আগে বলেন হি ইজ বেটার বাক্যটা ঠিক না ভুল? কেমনে ঠিক মনে হইলো? দেখেন, আপনি যখনই বেটার বলছেন তখনই কারো না কারো চেয়ে বেটার এটা বলা লাগতেছে, তার মানে একটা ধ্যান লাগতেছে। আমরা যদি ধ্যানটা না দিয়ে বাক্যটা এভাবে বলি যে হি ইজ বেটার অফ দ্য টু, তার মানে কয়জনের মধ্যে বুঝাইতেছে? 2জন। তখন এই যে কম্পারেটিভ ডিগ্রিটা বুঝতেছেন, এই কম্পারেটিভের সামনে একটা বসাইতে হবে হচ্ছে দা, হি ইজ দা বেটার অফ দা টু। তাহলে কথা হচ্ছে আপনারা এভাবে বুঝতে গেলে যেটা হবে, বুঝতে কষ্ট হবে, তাহলে নিয়মটা শিখেন। তাহলে এখন নিয়মটা লিখেন, 2 নাম্বার লিখেন অফ দা টু, আমার সাথে লিখেন অফ দা টু অবলিক অফ দা বোথ অবলিক অফ দা কাপল অবলিক অফ দা পেয়ার, কমা দেন, এটা পরে আসবো। তাহলে অফ দা টু, অফ দা বোথ, অফ দা কাপল, অফ দা পেয়ার, এরপরে হচ্ছে আইদার, নাইদার, বিটুইন। এখন এই যতগুলো আমি লিখছি, যতগুলো লিখছি কথা, তার মধ্যে একটা জিনিস মিল আছে, বলেন তো সেই মিলটা কি? দেখেন, টু বলতে কয়টা বোঝায়? বোথ বলতে 2, কাপল বলতে, পেয়ার বলতে 2, বিটুইন বলতে কয়জনের মধ্যে? 2জনের মধ্যে। আইদার বা নাইদার বলতে কয়জন বোঝায়? আবারও 2জনের মধ্যে বোঝায়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি বোঝাচ্ছে? 2, 2-এর অধিক কিন্তু বলি নাই ভাই, 2-এর অধিক একবারও বলি নাই, সব জায়গায় বলছি কি 2। তাহলে লিখবেন ইত্যাদি বাক্যে থাকলে, ইত্যাদি বাক্যে থাকলে কম্পারেটিভ ডিগ্রির সামনে দা বসাতে হবে। ইত্যাদি যদি বাক্যে থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির সামনে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। মানে এক কথায় 2-এর মধ্যে যদি তুলনা বোঝায়, কথা বুঝছেন? কিন্তু বাক্যের মধ্যে এগুলো থাকবে। লেখা শেষ সবার?
আপনাদের নিয়মগুলো কি হাতে লিখলে সুবিধা হয় নাকি টাইপ করে লিখে দিলে সুবিধা হয়? মানে আমি এখানে হাতে লিখতেছি না, এই লিখে টাইপ করে দিলে সুবিধা হয় আপনাদের? মানে টাইপ করাটা আমি কেন পছন্দ করি না সেটাতে হচ্ছে, মানে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে, টাইপ করে যদি নিয়ে আসে তাহলে আমি কি করলাম? মানে অনেকে আছে যে টাইপ করে নিয়ম শুদ্ধ টাইপ করে নিয়ে আসে, তাহলে কথা হচ্ছে ভাই তাহলে আমার কামটা কি? ওকে, এটা হচ্ছে আমার কাছে কি লেখা যায় জানেন, যেটা হচ্ছে টাইপ করে নিয়ে আসে, বই দেখে পড়ানো মনে হয়। আপনি চিন্তা করেন তো, যদি স্কুল কলেজে কোনো টিচার বই দেখে পড়ে তো আমাদেরকে নেগেটিভ ধারণা কাজ করতো না যে বেটা নিজে বই দেখে পড়াইতেছে, তাহলে পরীক্ষার হলে আমাকে বই ছাড়া মানে লিখতে দেন কি লিখে? মানে এটা আমার কাছে এটা মনে হয়, কথা কি বুঝছেন? মানে বই দেখে পড়া মনে হয়। ভাই ইউনিভার্সিটিতে অনেক টিচারও আছে যারা কোনো কিছু না দেখে পড়ায় আপনাদের, কিন্তু দেখেন তো যারা বই দেখে আদৌ পড়াতে আপনি তাদের প্রতি কি রকম ধারণা পোষণ করতেন? ডেফিনেটলি আমি কখনো পজিটিভলি নিতাম না এটাকে, কারণ আপনি তো পড়ছেন তাই না, তাহলে আপনি বই কেন দেখে আসবেন? আর বই দেখে যদি পড়া লাগে তাহলে তো আপনার দরকার নাই এখানে। বইতে কই গেলাম দূর। ওকে, আসেন এ ভাই এখন লিখেন। বলেন হি ইজ ড্যাশ টলার অফ দ্য বোথ। এখানে কি দা দিব নাকি দিব না? অবশ্যই কি দিব? দা দিব। কিন্তু যদি বাক্যটা এরকম হয়, হি ইজ দা টলার নাকি দা টলেস্ট অফ দ্য থ্রি, তাহলে কি করবেন? আবেগে কাজ করেন না। দেখেন আমরা প্রথম বাক্যে কয়জনের মধ্যে কাজ করতেছিলাম? দুইজন। তাহলে দুইজনের মধ্যে যখন কাজ করবেন তখন কম্পারেটিভ ডিগ্রির সামনে কি দেওয়া লাগে? দা দেওয়া লাগে। কিন্তু যখনই আপনি এখানে কি নিয়ে আসছেন, দুইয়ের অধিক, কি দেখতেছেন এখানে? তিন। দুইয়ের অধিক হলে কখনোই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করার কোনো চান্স নাই। তখন অ্যান্সার কোনটা? দ্য টলেস্ট অফ দ্য থ্রি, কখনোই দা টলার নয়। ঠিক আছে, শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে বুঝলে বুঝাবেন হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, অন্য সব ক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ। এই পৃথিবীর দুইটা ক্ষেত্রই আছে যেখানে কম্পারেটিভ ডিগ্রির সামনে দা বসে, সেটা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, আর বাক্যের মধ্যে যদি এগুলো থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কম্পারেটিভের সামনে দা হবে। ভাইয়া সবাই কি বুঝছেন? একটু অনলাইনে প্লিজ জানাবেন যে বুঝছেন কিনা, বা আপনারা সবাই বুঝছেন? কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মুছে দিই এটা। সবার কি লেখা শেষ? ওকে, তাহলে এখন আসেন দুই। আমরা এক পড়লাম না এতক্ষণ, দুই আসেন। একের মধ্যে দুটো নিয়ম ছিল, ঠিক আছে? আচ্ছা, কম্পারেটিভ তো দেন থাকে ভাইয়া, এখানে দেনটা আমি দিই নাই। দেখেন আমি দুটা ভাবে লেখা যায়। মনে করেন এই যে রহিম, তাহলে আপনাকে কনফিউশন ক্লিয়ার করাই। রহিম আর করিম ব্যক্তি কয়জন? দুইজন। আচ্ছা, এখন আমি বাক্যটাকে দুই ভাবে বলতে পারি। আগে লিখেন না, কথা আগে বোঝেন। এ রহিম ইজ টলার দেন করিম, এটা একটা এক্সপ্রেশন। দেখেন কম্পারেটিভ ইউজ করছি, দেন ইউজ করছি, কিন্তু কথা হচ্ছে ধরলাম আমি করিমের নাম ইউজ করব না, করিমের নাম ইউজ করব না, তখন কি করা লাগে? দেখেন দুইয়ের মধ্যে রহিম বেশি লম্বা, তখন কি করা লাগে? তখন হচ্ছে রহিম ইজ দা
স্মলার অফ দ্য টু। দেখেন আমি পরেরটাতে আর দেন দিই নাই, এই কম্পারেটিভের সামনে দা বসালে পরবর্তীতে দেন দিতে হয় না। কথা কি বোঝা গেছে ভাই আমার? এখন বুঝছেন? ক্লিয়ার? ওকে, 2 আসেন। 2 আসেন, লিখবেন হচ্ছে এই যে দেখেন তো, স্কুলে আমরা কি করতে যাই কিংবা কলেজে কি করতে যাই? পড়াশোনা করতে যাই। কিন্তু মনে করেন আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনি কি পড়তে গেছেন? অথবা আপনার ছোট বোন বা ছোট ভাই স্কুলে পড়ে, আপনি তার জন্য কোনো একটা কাজে গেছেন, আপনি কি সেখানে পড়াশোনা করতে গেছেন? পড়াশোনা করতে যান নাই। তাহলে এখন 2 নাম্বার লিখেন আমার সাথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে এক কথা শিক্ষা প্রতিষ্ঠান। তারপর হচ্ছে হসপিটাল, মস্ক মানে মসজিদ, টেম্পল মানে কি? চার্চ মানে কি? লিখেন ইত্যাদি স্থানে, ইত্যাদি স্থানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাগোডা, ওটা তো গির্জায় বোঝায়। হ্যাঁ, ইত্যাদি স্থানে লিখবেন ইত্যাদি স্থান যে উদ্দেশ্যে নির্মিত। ইত্যাদি স্থান যে উদ্দেশ্যে নির্মিত, সে উদ্দেশ্যেই গেলে এদের সামনে দা হবে না, কিন্তু ভিন্ন উদ্দেশ্যে গেলে দা বসাতে হবে। ইত্যাদি স্থান যে উদ্দেশ্যে নির্মিত, সেই উদ্দেশ্যেই গেলে এদের সামনে দা হবে না, কিন্তু ভিন্ন উদ্দেশ্যে গেলে হচ্ছে দা হবে। ঠিক আছে? দাঁড়ান আসতেছি, 1 মিনিট। দিছেন? আচ্ছা, লেখা শেষ? ওকে, সাপোজ the student went to school, আর হচ্ছে লিখবেন the guardian went to, এই দুটা বাক্য। দেখেন আপনার স্টুডেন্ট যখন স্কুলে যায় তখন সে কি করতে যায়? পড়াশোনা করতে যায়। তার মানে স্কুলটা নির্মিত হয়েছে কি পড়াশোনার উদ্দেশ্যে না? তাহলে ছাত্রটা কি সেই উদ্দেশ্যেই তো যাচ্ছে। তাহলে যে উদ্দেশ্যে নির্মিত সেই উদ্দেশ্যে যদি কেউ যায় তাহলে কি আর দা দেওয়ার দরকার আছে? কিন্তু দেখেন তো গার্ডিয়ান কি স্কুলে পড়তে গেছে? তার মানে সে ভিন্ন কোনো কাজে গেছে, তখনই স্কুলের সামনে কি দেওয়া লাগে? দা দিতে হয়।
কথা কি বুঝা গেছে? এখন আপনারা একটা কথা বলেন, শয়তানি কথা যদিও, আমরা কি ভার্সিটিতে পড়তে যাইতাম? মানে আমরা কি ভার্সিটিতে পড়াশোনা করতে যাইতাম? আমরা কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করতে যাইতাম না, তার মানে অন্য কোনো কাজে যাইতাম। এই জন্য আমরা ফ্রেন্ড সার্কেলরা শয়তানি করে বলি যে আই উইল গো টু, দেখেন পড়তে গেলে হয়তো ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটিতে পড়া হয়, আমরা শয়তানি করে ইচ্ছা করে বলতাম দা ইউনিভার্সিটি। আই উইল গো টু দা ইউনিভার্সিটি মানে আমি পড়তে যাব না, আমার উদ্দেশ্য অন্য কিছু, আজ একটা কাম করুম আমি। আমার কথা কি বুঝা গেছে আমার? মানে আমরা জাস্ট এই দাটা বলতাম ইচ্ছা করে, মানে জোর দিয়ে বলতাম আই উইল গো টু দা ইউনিভার্সিটি, তার মানে আমি পড়তে যাব না। এটা জাস্ট হচ্ছে একটা উইটি সেইং বা হচ্ছে দুষ্টামি কথা। তাহলে কথা হচ্ছে যে উদ্দেশ্যে যখন আপনি যাবেন তখন হচ্ছে দা দেয়া লাগবে না। যেমন যদি আপনি বলা হয় যে একটা ব্যক্তির নাম ধরেন, দা বয় went to hospital after being sick, অ্যান্সার বলেন। দেখেন দা বয় ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল আফটার বিইং সিক। আচ্ছা, অসুস্থ হওয়ার পর তো হাসপাতালে যাবে, সেটা আপনিও জানেন আমিও জানি, তাহলে কি কোনো আর্টিকেল দেওয়ার দরকার আছে? কিন্তু দেখেন তো, আই উইল গো ড্যাশ হসপিটাল টু সি দ্য পেশেন্ট, আপনি পেশেন্টকে কি করতে চাইতেছেন? আপনি কি চিকিৎসার উদ্দেশ্যে যাইতেছেন? তখন অ্যান্সারটা কি দেওয়া লাগে? দা দেওয়া লাগে। কথা বুঝছেন? কোনো কনফিউশন? ডক্টরের কথা কি হসপিটালে ডাক্তার থাকবে এটা আপনিও জানেন আমিও জানি, কারণ হাসপাতাল তো একটা জায়গা, তাই না? সেখানে গেলে ট্রিটমেন্ট পাবেন, ট্রিটমেন্ট কেটা করবে? ডাক্তারই তো করবে, নাহলে নার্স করবে। নার্স তো ডাক্তারের ওই যে একটা সহকারী তো বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কইছেন আবার কোন ইমানে কোন? ও আচ্ছা, আমার লাইফে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে কয়বার? একবার, আর লাগে নাই। ওই একবার তা হচ্ছে ক্লাস 8-এ থাকতে, একবার হচ্ছে কাঁচা আম খাইছিলাম মানুষের গাছের পাইটা, বুঝছেন? মানে স্কুল থেকে আসতে আসতে খালি পেটে খাইছিলাম, ওই তারপর কলেরা হয়েছিল। ওই একবারই আমার হসপিটাল, তাছাড়া আর হসপিটালে যাওয়া লাগে নাই। হ্যাঁ হ্যাঁ, রোগের আবার যুগ আছে। আর কোভিড পজিটিভ ছিলাম, বেশি না 3বার। যবে হসপিটালে যাওয়া লাগে নাই, বাসাতেই ছিলাম। আচ্ছা, 2 ক্লিয়ার? 3 আসেন। 3 ভাই, লিখেন লিখেন লিখেন। হ্যাঁ হ্যাঁ, দায়ের অনেকগুলো ব্যবহার আছে ভাই, দায়ের অনেকগুলো ব্যবহার আছে। ঠিক আছে, এ আর এন খুব সহজ একটা জিনিস, ভেজাল লাগে হচ্ছে দা। 3-এ আসেন। ওকে, লেখেন আগে, কথা বুঝেন, কিচ্ছু লিখবেন না আগে। আমি যদি আপনাকে বলি ঢাকা ইউনিভার্সিটি, এটা একটা লিখলাম, আর আরেকটা জিনিস লিখলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। বেসিক্যালি দুটো কি একই অর্থ না? মানে প্রতিষ্ঠান তো একটাই নাকি? প্রতিষ্ঠান একটাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটি যখন বলবেন এর সামনে কোনো কিছু দেওয়ার দরকার নাই, কিন্তু এর সামনে কি দেওয়া লাগবে? দা দেওয়া লাগবে। তাহলে কথা হচ্ছে যখন দেখবেন এই ইউনিভার্সিটি, স্কুল, তারপরে কলেজ, ইনস্টিটিউশন, এগুলো আগে বসছে এবং পরে একটা কি থাকবে? অফ, তখন তার সামনে একটা দা দিবেন। কিন্তু সরাসরি যদি লিখেন তাহলে কি দেওয়া লাগবে? কোনো আর্টিকেল দেওয়া লাগে না। সোজা হিসাব দেখেন, ঢাকা ইউনিভার্সিটির নাম কি ঢাকা ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটি অফ ঢাকা? ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন কথা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা কি অক্সফোর্ডের চেয়ে বেশি বিখ্যাত? কথা একটু বলেন তো, বাস্তব কথা। তাহলে কথা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বলে না, বলে কি অক্সফোর্ড ইউনিভার্সিটি। এর সামনে কি কোনো দা দেওয়ার দরকার আছে?
কোনো দাঁত দেওয়ার দরকার নাই। তার মানে নিয়মটা কি দাঁড়াচ্ছে দেখা বোঝেন তো, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইনস্টিটিউশন এগুলো যদি শুরুতে বসে তাহলে তার সামনে কি দেওয়া লাগে, দা দিতে হয়। কিন্তু সেটা যদি পরে গিয়ে বসে তাহলে কোনো দায়ের প্রয়োজন পড়ে না। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখন কথাটা আমার সাথে লিখেন নিয়মটা। ভাই রেকর্ডিং তো পাবেন ভাই, এটা একটু ম্যানেজমেন্টের কথা বলেন প্লিজ। লিখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউট, ইনস্টিটিউট, তারপরে হচ্ছে ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, ইত্যাদি বাক্যের শুরুতে বসলে, ইত্যাদি বাক্যের না নামের, ইত্যাদি নামের শুরুতে বসলে এর সামনে দা হবে। ভাই নো আর্টিকেল কিন্তু অলরেডি দেখাচ্ছি আপনাকে, দেখেন নো আর্টিকেল কিন্তু আপনাকে এর মাঝে আমি বলে দিচ্ছি, বলতেছি না? যেমন ওই যে বললাম যে হচ্ছে ইত্যাদি নামের শুরুতে বসলে এর সামনে কি হবে, দা হবে, কিন্তু পরে বসলে নো আর্টিকেল। আলাদা করে কি দেখানোর প্রয়োজন আছে আরো? কোভিড এর মধ্যে ব্যাপারটা হচ্ছে আমার বাপ ডাক্তার, এতে সারাদিন আসছিল পেশেন্টের লগে, এতে কোনোদিন কোনো কোভিড পজিটিভ হয় নাই, কট খাইছে আমি, বুঝছেন? শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, মাথা ব্যথা করে, শরীর কাঁপে। আমার এরকম হয়েছিল, বিভিন্ন জন এরকম হয়, তবে শ্বাসকষ্ট মাস্ট, মানে আপনার গলা মনে হয় কেউ চিপে ধরে আছে এরকম, নিশ্চয় নিতে পারবেন না। প্রথম 2বার ভেজাল লাগে নাই, ভ্যাকসিন নিতে চাই নাই, তবে পরে বাবা বললো যে ভ্যাকসিনটা নেওয়ার, ভ্যাকসিন নিছি অ্যাস্ট্রাজেনেকা, আমি ইচ্ছা করে চাইনিজ নেই, সিনোফার্ম নেই। তো অ্যাস্ট্রাজেনেকা নেওয়ার 6 দিন পরে আবার কোভিড পজিটিভ, ওইটাই সবচেয়ে বেশি তীব্র ছিল। এবং অ্যাস্ট্রাজেনেকা আমার শরীরে খুব বাজে ইফেক্ট করছে। এবং এটা যখন শুরুতে আমি বলছিলাম যে টিকা নেওয়া ক্ষতিকর হবে, এটা তখন কেউ বিশ্বাস করে নাই। পরে যায় যখন আসলে নিউজ করছে যে এবার অ্যাস্ট্রাজেনেকা, তারপরে হচ্ছে বিভিন্ন আরো কিনা ছিল না, এদের বিভিন্ন অ্যালার্জিক সমস্যা, হার্ট প্রবলেম ইস্যু ক্রিয়েট করছে, তখন নিয়ে বিশ্বাস করছে যে না আসলে একটা সমস্যা। ভাই একটা তথ্য আগে বোঝেন, আপনার শরীরে যে বিষ নাই আপনি তার প্রতিরোধ কেন নিবেন? আমার শরীরে আজ অব্দি ছোটবেলা থেকে কোনো টিকা ঢোকে নাই, নট পোলিও, কোনো ওষুধ কিচ্ছু দিতাম না। স্কুল থেকে মাঝে মধ্যে বলতো যে টিকা নেওয়া লাগবে, আমার বাবা সরাসরি বলে দিয়েছিল যদি কোনো টিচার তোরা এসে বলে যে টিকা নিতে হবে তাহলে আমার কাছে পাঠা দিবি, দেখবো আমি কদ্দুর দৌড় তার জানার দৌড়, কারণ বাপে তো ডাক্তার। ভাই উনি এখন রিটায়ার্ড, উনি হচ্ছে 14তম বিসিএস ক্যাডার ছিলেন, এখন রিটায়ার্ড। লিখা শেষ? আচ্ছা তাহলে এখন আসেন নিয়মটা বলি। এটা আপনারা হাসতেছেন, জিনিসটা কিন্তু সত্য। আমি হচ্ছে দেখেন, আমি বেসিক্যালি হোমিওপ্যাথি খাই, এই অন্যভাবে নিয়ে না, আমি জাস্ট একটু 2 মিনিট কথা বলি। আমি হোমিওপ্যাথি খাই, আমি কখনো এলোপ্যাথি খাইতে চেষ্টা করি না বা খাই না। এখন সেটা হচ্ছে আমার অনার্স লাইফে 5 বছর, সরি 4 আর 2 6 বছর এমবিএ সহ 6 বছর আমি অসুস্থ হয়েছিলাম একবার কি 2বার, তাও সর্বোচ্চ পেট খারাপ, মানে খাওয়া দাওয়া উল্টাপাল্টার কারণে। টিকা নেওয়ার পর বছরে হয়েছে 4-5 বার অসুস্থ। পরবর্তীতে আমার ডাক্তারের কাছে বলতে যে টিকাটা নেওয়ার কারণে আমার সমস্যা হচ্ছে, ওটার অ্যান্টিডোট খাইছি আবার।
ইন্টারনেট খাওয়ার পর এখন আবার স্টেবল। গত 1 বছর আল্লাহর রহমতে অসুস্থ আর হই নাই। লেখা শেষ, এখন আসেন, এখন আসেন। স্কুল অফ ল, বলেন সামনে দা দিব কিনা দিব না? আগে বলেন সামনে কি দা দিব? কিন্তু যদি আমরা বলি যে ইকোনমিক্স কলেজ, কথার কথা দেওয়া লাগবে, অর্থাৎ এটার সামনে দা দিতে হইলে ওটার সামনে কোনো দা দেওয়া লাগবে না, কারণ কলেজটা হচ্ছে পরে আসছে। ঠিক আছে, একইভাবে চিন্তা করেন যদি বলা হয় হার্ভার্ড ইউনিভার্সিটি, নাম তো শুনছেন নাকি? তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটির সামনে কি দা দিব? কারণ শুরুতে কি আছে, কোন ইউনিভার্সিটি দ্বারা উল্লেখ নাই, তাহলে কোনো কিছু দেওয়া লাগতেছে না। কিন্তু যখনই আপনারা বলবেন, যদি বলা হয় ইউনিভার্সিটি অফ কিছু একটা, এই যে ঢাকা, কথার কথা, তখন তার সামনে একটা কি দেওয়া লাগবে ভাই? দা দিতে হবে আপনাকে। তারপরে একটু বলেন তো, আর্টস ফ্যাকাল্টি যদি বলি আপনাকে, সামনে কি দা দিবেন? দিবেন? সামনে কোনো কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু যদি বলা হয় ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কথার কথা, তাহলে সামনে কি দিব? দা দিব, দা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এটাকে শর্টকাটে হচ্ছে আইবিএ বলে। আপনার তো বিভিন্ন পরীক্ষা নেয় না আপনাদের আইবিএ, আইবিএ পরীক্ষা নিলে তো আপনাদের দুনিয়া লক হয়ে যায়। আমার ফ্যাকাল্টি এই আইবি এর উদ্দেশ্যে আমি মাস্টার্স ছেড়ে দিছিলাম, আমি মাস্টার্স করি নাই, পরে তো এখানে হইলো। আবার একই সাথে আইএলস এর রেজাল্ট দিছে, আবার তো আইএলস এ আসছিল 7.5, আমি আর যাইনি দেশের বাইরে। এখন বুঝতেছি আই শুড হ্যাভ গন। লিখছেন? লেখা শেষ ভাইয়া সবার? ওকে, চারে আসেন। হ্যাঁ ভাই, রুলস আসলে খুব মানে বড় বড় না, কিন্তু ছোট ছোট রুলস, আপনি একবার দেখলে মনে পড়বে, কিন্তু আমি কথাই লিখে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি তো চাইলে শর্টকাটে বক্স এনে লিখে দিতে পারতাম যে কোনগুলোর সাথে বসে কোনগুলোর সাথে বসে না, এতে আপনার ক্ষতি হইতো। চারে আসেন। লিখবেন না, আগে আগে লিখবেন না। অ্যান্সার কোন? হি ইজ টকিং ওভার ড্যাশ ফোন, হি ইজ টকিং বাই ড্যাশ ফোন, বলেন। ও ভাই স্টপ, বলতে পারবেন? শুনেন, এখানে দেখেন তো তফাৎ কোথায়? ওভার আর বাই, আর কোনো তফাৎ পান? আচ্ছা, এখন একটু জেনে রাখেন, এই ওভার দা ফোন হয় আর হচ্ছে বাই ফোন হয়। ব্যাপারটা হচ্ছে এটা মূলত প্রিপজিশনে পড়ে। আমরা কি পড়ে প্রিপজিশনে? সেটা হচ্ছে ফোনের সামনে যদি দা থাকে তাহলে বসাবেন কি? ওভার। আর ফোন যদি একলা বসে তাহলে তার সামনে বসাবেন কি? বাই। এটার একটা উল্টা নিয়ম ফলো করেন। আমরা পড়াই কি, যে ফোনের সামনে, ফোন, টেলিফোন, মোবাইল ফোন, এদের সামনে যদি কি বসে? দা বসে, তাহলে তার সামনে কি বসাবেন? ওভার। আর যদি ফোন একাই বসে, কোনো কিছু না বসে, তখন কি বসাবেন? বাই। কথা কি বোঝা গেছে? তাহলে এটার একটা উল্টা নিয়ম কি ফলো করছেন? ওভার দা ফোন হয় আর বাই ফোন হয়। তাহলে এখন লেখার সময় এভাবে লিখবেন, ভাই এই যে হি ইজ টকিং ওভার দা ফোন, মানে ফোনে কথা বলতেছে,
আর এটা ফোন দ্বারা, ফোনের সাহায্যে কথা বলতেছে, তফাৎ তো এটাই। তাহলে এখন ওভার দা ফোন অথবা কি টেলিফোন অথবা কি মোবাইল ফোন, ওভার একটা দা লাগবে, কিন্তু যদি হয় বাই তখন এখানে নো আর্টিকেল, তারপরে হচ্ছে ফোন অথবা কি টেলিফোন অথবা মোবাইল ফোন, মানে ওভারের সাথে দা লাগে ফোনের আগে, আর অন্য ক্ষেত্রে হচ্ছে আপনার দা দেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ প্রথমটার অ্যান্সার কি, ওভার দা ফোন, আর এখানে ক্রস, নো আর্টিকেল। ফোন ছাড়া অন্য কিছু থাকলে, যেমন একটু বলেন তো কি বলবেন, ফোন ছাড়া বা কি বলবেন, এই ফোন টেলিফোন মোবাইল ফোন ছাড়া আর কি, মেসেঞ্জার, মেসেঞ্জার কি দিয়ে গুতান, ফোন ছাড়া? আরে বাসে কি আর কথা করে ভাই, যানবাহনের সামনে তো আর্টিকেল বসে না, আসতেছি। আমি কইতেছি ফোনের কথা, আপনি কোন হাত দিয়ে ব্রিজ থাকলে, কই যাই। লিখা শেষ, 4 গণ, 5-এ আসেন। এখন ওটা বক্স আকারে একটু বানায় নেন তো। দা বসে কাদের সাথে, আর হচ্ছে দা বসে না কাদের সাথে। আচ্ছা, জার্নি বাই দা বাস কখনো বলছেন নাকি জার্নি বাই বাস বলছেন? এই তো লিখেন, দা বসে কোন কোন ক্ষেত্রে আর দা বসে না কোনগুলো ক্ষেত্রে। সাগর, উপসাগর। আমি কি বাংলা লিখবো না ইংলিশ লিখবো? যেহেতু ইংলিশ পড়তেছেন এই জন্য বলতেছি ইংলিশ লিখবো না বাংলা লিখবো, কারণ একটা কারণ আছে। ইংরেজি দিব না বাংলা কোন? সাগর বলতে বোঝা হচ্ছে সি, এই তো। উপসাগর বলতে বোঝায় গালফ অথবা বে, নাকি দূরে লিখলে সুবিধা হয়, যা বুঝতেছি আর কি। তাহলে হচ্ছে সমুদ্র মানে হচ্ছে ওশান, নদী মানে কি রিভার, ইত্যাদির সামনে দা বসে, আর দা বসে না কোনগুলোর ক্ষেত্রে, লেক, পন্ড মানে কি পুকুর, লেকটা হচ্ছে পুকুরেরই বড় ভাই, সোজা কথা। তাহলে লেক, পন্ড, ইত্যাদির সামনে দা বসে না, এটা গেল 1। উদাহরণ দেয়া লাগবে না? যেমন একটু বলেন তো, আমরা যখন বে অফ বেঙ্গল বলি, যখন বলি বে অফ বেঙ্গল তখন কি দা ছাড়া বলি, কি বলি, দা বলি। আবারও যদি বলা হয় পার্সিয়ান গালফ, পার্সিয়ান গালফ মানে কি, পারস্য উপসাগর বলেন না, এটাকে বলে পার্সিয়ান গালফ, এই তো। তার সামনে আবারও কি দেওয়া লাগে, দা দেওয়া লাগে। যে কোনো নদীর নাম যদি বলেন যে পদ্মা, এই পদ্মার সামনে কি দেন, পদ্মার সামনে কি দেন, দা দেই। বলেন বুড়িগঙ্গার সামনে কি দেই, দা দেই। যমুনার সামনে কি দেই, আবারও দা দেই। তারপরে হচ্ছে ওশান, যে কোনো হচ্ছে সাগর, পৃথিবীতে
সাগর কয়টা, মানে মহাসাগর কয়টা? 5 না 7 কোন? শিওর? আচ্ছা, মহাসাগর হচ্ছে 5টা। এই 5 আর 7 নিয়ে প্যাচ লাগে, এই তো। তাহলে এই যে মহাসাগর যেগুলো আপনি নাম বলতেছেন, যেমন হচ্ছে কি কি, যেমন দা ইন্ডিয়ান ওশান, তাহলে সামনে কি দেওয়া লাগে? দা। আবার যদি বলা হয় হচ্ছে প্যাসিফিক, প্যাসিফিক মানে কি? প্রশান্ত। তাহলে কথা হচ্ছে প্যাসিফিক ওশান যখন আপনি বলেন সামনে কি বসান লাগে? একটা দা দিতে হয়। তারপর আটলান্টিকের সামনে কি দেওয়া লাগে? দা দিতে হয়। আর নদীতেও আপনি বললাম একটু আগে। তাহলে এগুলা সবার সামনে কি বসে? দা বসে। আর ওগুলোর সামনে কি বসে না? দা বসানো যাবে না। যেমন একটা আছে না, বৈকাল লেক বা রোদ বলেন না, তাহলে কথা হচ্ছে ইয়ে কি, লেক বৈকাল, বাইকাল, এই তো। এর সামনে কি কোনো দা বসান যায়? ক্রস, এই তো। আবারও যদি বলা হয় লেক জেনেভা, তার সামনে কি দেওয়া যাবে না? কোনো দা দেওয়া যাবে না, ক্রস। দিছেন? এক ক্লিয়ার? মানে এই বক্স ক্লিয়ার? তাহলে বক্স ক্লোজ করেন, মানে একটা দাগ দেন, পরেরটাতে আসেন। আর্থ, মুন, সান, ইউনিভার্স, এদের সামনে দা বসবে। এখন দা তো বসে উপরে লিখে দিছি, নতুন করে আর লিখলাম না। আর দা বসে না কোথায়? যেমন যে কোনো গ্রহর নাম, গ্রহের নামের সামনে কখনো দা বসানো যায় না। দিছেন? পর্বতমালা বোঝেন? আচ্ছা, আপনাকে আমি দুটা বলি। পর্বতমালার ইংলিশ হচ্ছে মাউন্টেন। আর যদি সেটা শুধু পাহাড়ের নাম বোঝায়, একক পাহাড়, মানে তখন হচ্ছে সেটা মাউন্ট। ঠিক আছে? তাহলে পর্বতমালা মানে যে পর্বত, মানে মালা বলতে কি বোঝায়? সমষ্টি বোঝায় না? তাহলে অনেকগুলো যখন আপনি বুঝাচ্ছেন তখন সেটা কি হয়? ও গ্রহের একটা উদাহরণ চাইছেন। আচ্ছা, এই যে গ্রহ হচ্ছে কি বলা হয়? ইউরেনাস একটা গ্রহের নাম না? বলি ইউরেনাস। তাহলে ইউরেনাসের সামনে কি কোনো দা দেওয়া লাগে? দা দেওয়া লাগে না। তারপরে হচ্ছে ভেনাস একটা আছে না, বুধ। মার্স কি একটা মঙ্গল না? তাহলে এর সামনে কখনো দা মার্স হবে? কিন্তু কথা হচ্ছে দাম আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য ইউনিভার্স, এগুলোর সামনে দা বলা মানে বলতে হয়। আপনি যখন পড়বেন তখন দা ধরে পড়বেন, দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য ইউনিভার্স। কিন্তু গ্রহের নাম যদি বলেন, মার্সের সামনে কোনো কিছু দেওয়া যায় না, জাস্ট মার্স, ইউরেনাস, ভেনাস। আচ্ছা, পর্বতমালার সামনে হচ্ছে কি বলা লাগে? দা বসানো লাগে, আর অন্য কোনো সামনে দা বসানো লাগে না। এখন কথা হচ্ছে যখন আপনি বলেন হিমালয় বলেন নাকি হিমালয়াস বলেন? হিমালয়াস মানে এর সামনে কি দেওয়া লাগে? দা দেওয়া লাগে। ঠিক আছে? কিন্তু যদি পাহাড়ের কথা বলেন, যেমন হচ্ছে যদি বলা হয় তাজিং ডং, তাজিং ডং একটা পাহাড়ের নাম না? তাজিং ডং। তারপরে কি কেও ক্রাডং। বান্দরবনে আরো অনেক পাহাড় আছে, রুংরাং, সাকাহাফং, তারপরে হচ্ছে মোদকটং, আরো বহু কিছু আছে। এদের সামনে কখনো দা দিতে লাগে না, কারণ একক পাহাড় বোঝায়। জান্নাতুল ফেরদৌস আর্ত তো গ্রহ, কিন্তু আর্ত আলাদা করে বলে দিছি রে বোন। আর্থ নিয়ে তো কনফিউশন এখানেই শেষ, যখন আমি আর্থের কথা উল্লেখ করে দিছি আপনাকে। আমরা বাস করি না, এই জন্য সামনে দা দিব, সোজা হিসাব। দিছেন? আচ্ছা।
মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কারে জানেন? বলতে পারবেন কারে দেয়? কোন কারে দেয়? আর নিজেকে দেয়। হ্যাঁ, কারে? এটা ভুল কথা ভাই। মানে যদি অনেকে বলে যে আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস করেন আগে বাদ দিয়ে দেন, আগে বাদ দিয়ে দেন, কারণ এটা পসিবল না। কথা বুঝেন নাই? যদি মনে করেন হঠাৎ করে কোথাও ঘুরতে গেছেন, হ্যাঁ, কোনো যদি ডাকাত আক্রমণ করে, হ্যাঁ, আপনি হচ্ছে সবার আগে নিজে পালাবেন, এটা বাস্তব কথা। তবে অন্যান্য ক্ষেত্রে যেমন বাপ মা পালায় না, আপনি যখন বাবা মা হয়ে যাবেন তখন আপনি মানুষের চেয়ে কিছুটা ঊর্ধ্বে চলে গেছেন, সোজা কথা হিসাব, বাপ মায়ের হিসেবই আলাদা। ওই যে অনেকে যেমন চক বাজারে একটা ইয়া ছিল, আপনার একবার আগুন লাগছিল মনে হয় চুরিপট্টিতে, তো একটা রিক্সার মধ্যে একটা ওয়াইফ ছিল, প্রেগনেন্ট ওয়াইফ, আর হচ্ছে তার স্বামী ছিল। স্বামীটা পালানোর চান্স ছিল কিন্তু সে যায় নাই। মানে দেখতেছে আগুন আসতেছে, মানে দমকা একদম চোখের পলকে চলে আসে না, দেখতেছে সে আসতেছে, সে নিজে বাঁচতে পারতো, সে আর যায় নাই, দুইজনে পুড়ে মারা গেছে। এই হিসাব আলাদা। কিন্তু যদি এখন হঠাৎ করে যে লুতুপুতু প্রেম প্রীতি নিয়ে আপনারা কন যে আমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তার মানে ডাহা চাপাবাজ। মানছেন এখন? Okay, আসেন। যে প্রমাণ দিতে আর উপায় নাই, লিখেন। দা বসে হচ্ছে, আগে দা বসে না, আসেন। একক দেশ, একক দেশের সামনে দা বসে না। আর দা বসে কোন কোন ক্ষেত্রে? যেমন ওই যে রাজ্য নিয়ে গঠন করা হয় না, তখন সেখানে দা বসে। যেমন কি, মানে দা বসে কোন কোন দিনের সামনে, আমি লিখে দিই ইচ্ছা করে। ইউএস এর সামনে দা বসে, ইউকে এর সামনে দা বসে। ইউএসএসআর বুঝেন? সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটা হচ্ছে 1991 সালে ভেঙে যায়। তাহলে ইউএসএ, ইউকে, ইউএসএসআর। তারপরে হচ্ছে ইউএই, বুঝেন? ইউনাইটেড আরব এমিরেটস। তারপরে হচ্ছে আরেকটা আছে আর এস এ, বুঝেন? আর এস এ, যারা ক্রিকেট খেলা দেখেন তারা আর এস এ মানে জানেন। যেমন রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, তার সামনে কি দেওয়া লাগে? দা দিতে হয়। কে এস এ, বুঝেন? কে এস এ, এটাকে আবার বাংলায় শয়তানি করে অনেকে বলে কষা, সে যাই হোক। এই কে এস এ হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া, বুঝা গেছে? আরেকটা আছে নেদারল্যান্ডস। তাহলে এই যে যতগুলো দেখতেছেন এর সামনে হচ্ছে দা বসে। অন্যান্য যত দেশ পাবেন একটারও দা বসাবেন না। যেমন যদি বলা হয় নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, তাহলে নিউজিল্যান্ড দেশ কয়টা রে ভাই? একটা। তাহলে কথা হচ্ছে এর সামনে কোনো কিছু দেওয়ার দরকার হয় না। কখনো কি বাংলাদেশের নামের সামনে দা দেখছিলেন? কখনো দা দেওয়া হয় না। আর একটা নোট একটু রাখবেন, এই যে নোট আকারে রেখে দিবেন, নোট। দেখেন তো গ্রেট ব্রিটেন কি কয়েকটা দেশ নিয়ে গঠিত না? গ্রেট ব্রিটেনের সামনে কখনো দা বসে না। গ্রেট ব্রিটেনের সামনে দা হবে না। মিশু আক্তার ভাই, এক্সাম্পল ওই যে দেখেন অলরেডি বলে দেওয়া আছে কোনগুলোর সামনে দা দিবেন আর বাকিগুলোর সামনে দা দিবেন না। কাজ শেষ। এই যে এখানে দেশ দেখছেন 7টা, এই 7টার সামনে আপনি দা বসাবেন, বাকি কোনোটার সামনে দা বসানোর বিন্দু মাত্র প্রয়োজন নাই। উল্টা ভুল ভুল করবেন। কোন নোট? ও নোট কেন বলছি, দেখেন গ্রেট ব্রিটেন মূলত 4টা দেশ নিয়ে গঠিত হয়, 4টা দেশ। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আর উত্তর আয়ারল্যান্ড হচ্ছে ওয়েলস। এই 4টা দেশ নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত হয়, কিন্তু গ্রেট ব্রিটেনের সামনে কখনো দা বসে না। এই ইউকে আর গ্রেট ব্রিটেন নিয়ে অনেকের প্যারা আছে যে ইউকে কোনটা আর গ্রেট ব্রিটেন কোনটা। অনেকে বলেন দুটো একই জিনিস, কিন্তু কথা হচ্ছে ইউকের মধ্যে দেশ আছে 3টা আর গ্রেট ব্রিটেনের দেশ আছে 4টা। এটা জেনে নেবেন সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে? এই জন্য কোনো কিছু লাগে না। ওকে, লিখেন পরেরটা। আচ্ছা,
পরেরটাতে যাওয়ার আগে একটা কথা আর কি আছে দেখেন তো, আপনারা নাম্বার চেনেন? সংখ্যা, সংখ্যা কিন্তু তিন প্রকার। সংখ্যা তিন প্রকার। কি কি তিন প্রকার? একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, ভাই কিছু লিখবেন না, আগে কথা বোঝেন। একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, এটা লাগতেছে না। এই কার্ডিনাল কোনগুলা? কার্ডিনাল মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কোনগুলা? পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6। আর এই অর্ডিনাল বলতে বোঝা হচ্ছে অবস্থানবাচক বা পূরণবাচক। পূরণবাচক পড়ছেন না? পড়ছেন? কোনগুলা কোন তো? দেখেন, কার্ডিনাল হচ্ছে 1, এর পূরণবাচক কত জানেন? ফার্স্ট। অবস্থানবাচক বা পূরণবাচক বলে দিছি। যার রোল 1 তার অবস্থান কত? 1, ফার্স্ট। যার রোল 2 তার অবস্থান কত? সেকেন্ড। তাহলে কথা হচ্ছে, একটা কথা এখন নিয়মে আসেন। এখন আপনাদেরকে আমি নিয়ম লিখাই। লিখবেন অর্ডিনাল নাম্বারের পূর্বে, অর্ডিনাল নাম্বার ব্র্যাকেটে লিখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই জিনিসগুলা এদের সামনে, এদের সামনে কি হবে বলেন তো? দা হবে। আর অন্যান্য সামনে দা হবে না, সোজা হিসাব। স্ট্যাচু হইলাম কেমনে? আমি তো লিখতেছি রে ভাই, বিপদে আছি রে ভাই। দিছেন? আচ্ছা, যেমন যদি বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সামনে কি দা দিবেন নাকি দিবেন না বলেন? দা কিন্তু দিব, কারণ শুরুতে কি দেখতেছেন? এই যে ফার্স্ট। আবার যদি বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সামনে কি দিবেন? দা দিবেন। আবারও যদি বলা হয় যে হচ্ছে ফার্স্ট বয়, আমরা বলি না ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, তাহলে তার সামনে যদি বলা হয় থার্ড বয়, তাহলে তার সামনে কি দেওয়া লাগবে আপনার? এই কথা বলেন, কি হবে? দা হবে, দা থার্ড বয়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, গেট ওয়ান, গেট ওয়ান মানে কিন্তু ফার্স্ট গেট। কিন্তু দেখেন তো আমরা লিখার সময় কি লিখছি? ফার্স্ট কি শুরুতে দিছি? না, তখন এর সামনে কিছু হবে না। আবারও যদি এই যে ওয়ার্ল্ড ওয়ার 1 দেখতেছেন না, এই ওয়ার্ল্ড ওয়ার 1 না লিখে যদি আমরা এভাবে লিখি তাও কিন্তু হয়। তাহলে তার সামনে কি দেওয়া যাবে না? দা দেওয়া যাবে না। এই জায়গাটা সবচেয়ে ক্রুশাল, এই জায়গাটা। আবারও বলতেছি, দেখেন যখন আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আগে দিছেন, তখন কি দেওয়া লাগতেছে? তখন সামনেটা কি বসান লাগতেছে? দা বসান লাগতেছে। কিন্তু সেই 1 2 গুলো যদি পরে থাকে, তখন আর কোনো দা দেওয়ার দরকার হয় না। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানেও যা, ওয়ার্ল্ড ওয়ার 1 মানেও তাই। আবারও আসেন, যদি ফার্স্ট গেট মানে যা, গেট 1 মানেও তাই। কিন্তু কথা হচ্ছে ফার্স্ট গেটের সামনে দা দেওয়া লাগতো, কিন্তু গেট 1 এর সামনে কোনো দা দেওয়া যাবে না। আবারও যদি বলা হয় ওয়ার্ল্ড ওয়ার 2, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 2 লেখার সময় কিন্তু এভাবে লিখি, তখনও তার সামনে কি দেওয়া যাবে না? দা দেওয়া যাবে না। দিছেন? দরজা, ভার্সিটির সেকেন্ড গেট, থার্ড গেট থাকে না? সেটাকে গেট 2 বলা যায় বা গেট 3 বলা যায়। কথা বুঝছেন? লেখা শেষ এটা? আচ্ছা, এখন আসেন। আপনি কি টায়ার্ড নাকি? ঐতিহাসিক নথি বোঝেন বা ঐতিহাসিক ডকুমেন্ট বোঝেন? তাহলে ঐতিহাসিক ডকুমেন্টের সামনে দা দেওয়া লাগবে। কি রকম? যেমন দেখেন তো, আমরা যদি বলি ম্যাগনা কার্টা,
কি বলি, ম্যাগনা কার্টা, তখন কি দেওয়া লাগে, দা ম্যাগনা কার্টা। আবারও যদি বলা হয় বাংলাদেশের সংবিধান, তাহলে তখন কি বলেন, শুধু কনস্টিটিউশন নাকি দা কনস্টিটিউশন, দা কনস্টিটিউশন। আবারও যদি বলে 6 পয়েন্ট মুভমেন্ট, এটার সামনেও কি দেওয়া লাগে ভাই, এটার সামনেও কিন্তু দা দেওয়া লাগে, দা 6 পয়েন্ট মুভমেন্ট। আমার মোবাইল নাম্বার প্রয়োজন, কিনলে ভাই, গরিব মানুষ একটা আমি। আচ্ছা দিব না ক্লাস শেষে, কারণ আর বেশি নেই ভাই, আর অল্প কিছুক্ষণ, 2-4 মিনিট ওয়েট করেন। হাঁপায় গেছেন? লিখা শেষ? আচ্ছা, বসেন আর ঘর ফাঁকা রাখেন, ওখানে কিছু লিখবো। আদিবাসীর নাম আছে না, লিখবেন আদিবাসীর নামের সামনে দা বসে। যখন বলবেন চাকমাজ, তখন কি দেওয়া লাগবে, একটা দা দেওয়া লাগে। যদি বলা হয় তারপরে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি যা বুঝি তাই লিখছি, এটাতে এটা কি বলবেন এদেরকে, মানে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আচ্ছা লিখেন তাহলে আপনি, আদিবাসী না লাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী লিখেন। ঠিক আছে, মানে আমি ইংলিশটা জানি এথনিক গ্রুপস বলে, এথনিক গ্রুপস। বাংলাদেশে ইংলিশ আমার খুব মানে উইকনেস আছে, মানে আমি ইংলিশটা জানি, বাংলাটা খুব কম মনে থাকে আমার। এথনিক গ্রুপস এর সামনে দা বসাবেন, দা চাকমাজ, দা মারমাজ, আরো যেগুলো আছে। ঠিক আছে, যদি বলা হয় রেড ইন্ডিয়ান্স, বলেন একটা জাতি আছে না রেড ইন্ডিয়ান্স, তাহলে তার সামনে আবারও কি বসাবেন বলেন, তখন আবার হচ্ছে দা বসাবেন। তারপরে একটা আছে না হুতু ও টুটুসি না কি জানি একটা আছে, হুতু, দুটো আলাদা গ্রুপ, হুতু আলাদা, তুষ্টি না, এটা হচ্ছে টুটসি বলে। এইটা 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 এটা যে দেশটার নাম মনে পড়তেছে না, দিছেন? লিখে কতগুলো, কি লেখা কি বেশি হয়ে গেছে, মানে লিখে কি বেশি হয়ে গেছে আপনাদের? আচ্ছা, এখন দা বসে না কয়েকটা জিনিস আসেন, দা বসে না কোনগুলা। আচ্ছা, তার আগে দা বসে একটু রিভাইজ দেন তো, দা বসে একটু রিভাইজ দেন, নাকি শেষ করে দিব? কমন নাউনটা যখন কারোর সাথে তুলনা বোঝায় তখন দা দিতে হয়, এটা তো আপনার নাউনেই পড়েন। যেমন নজরুল ইসলাম শেলির কথা বলতেছেন না, তাহলে যখন আপনি ইয়া বলেন তখন তো সরাসরি মানে ওটা বলেনি, মানে দাটা তখন আপনার নাউনের মধ্যে পড়েন। আজকে বিকেলে সম্ভবত একটা আপনাদের ইয়ে আছে, ওই যে ডিটারমিনার একটা ফ্রি ক্লাস পাইতে পারেন বিকেলে, নয়তো হচ্ছে আপনার ইয়ের পরে, ইফতারের পরে, যে কোনো একটা হইলে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা লিখবেন দা বসে না খেলার নামের সামনে, মানে দা বসবে না। খেলার নামের সামনে, যে কোনো হলিডে যদি বুঝায়, হলিডের সামনে ঠিক আছে। যেমন যদি বলা হয় ক্রিসমাস, কখনো কিন্তু বলেন না যে দা ক্রিসমাস। আবার ইন্ডিপেন্ডেন্স ডে বললে তখন কিন্তু দা উল্লেখ করা লাগবে। দিছেন? তারপরে হচ্ছে বিষয়ের নাম,
বিষয়ের নামের সামনে দা বসে না, ঠিক আছে। ও দা বসে একটা আছে, সেটা হচ্ছে আপনাকে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এক নাম্বার, যদি কোনো ভাষার নামের সামনে দা বোঝান তাহলে সেটা জাতি বোঝায়। এটা একটু লিখে নিয়েন, দা প্লাস ভাষা ইকুয়াল জাতি। মানে যখন আপনি জাতি বুঝাইতে চান তখন ভাষার সামনে একটা দা দেওয়া লাগে। যেমন আপনি যদি বলেন ইংরেজ জাতি, তাহলে ইংরেজির ইংলিশ কি? ইংলিশ, সামনে কি দিবেন? দা। আবার যদি বলেন ফ্রেঞ্চ একটা হচ্ছে ভাষা, কিন্তু যখনই আপনি দা ফ্রেঞ্চ দিবেন তখন সেটা হয়ে যাবে কি? জাতি, ঠিক আছে। আর হচ্ছে যে কোনো ধর্মগ্রন্থের নাম সামনে দা দেওয়া লাগবে। ফাতেহা সোয়া বলছেন ধর্মগ্রন্থের, হ্যাঁ ধর্মগ্রন্থের নামের সামনে দা বসে দিছেন। আচ্ছা, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে দা বসে না। এক কথায়, সোজা কথা, আর্টিকেল বসে শুধুমাত্র কমন নাউনের ক্ষেত্রে। এটা জিনিস মনে রাখবেন, আর্টিকেল বসবে শুধুমাত্র কার পূর্বে? কমন নাউনের পূর্বে। মানে কোনো নাউনের সামনে যদি আর্টিকেল বসান তাহলে সেটা কমন নাউন হিসেবে কাজ করে, আর যদি কোনো নাউনের সামনে আর্টিকেল না বসান তাহলে সেটা কমন নাউন হওয়ার দরকার নেই। হয় আর্টিকেল থাকবে, নয়তো পরে থাকবে এস অথবা ইয়েস, মানে হয় সিঙ্গুলার থাকবে নয়তো প্লুরাল থাকবে, যে কোনো একটা। ওকে, আজকের মতো এটুকুই। দোয়া রাখেন ভাই, ট্রান্সফার করার ট্রাই করতেছি বুঝছেন, ঢাকার দিকে নেওয়ার ট্রাই করতেছি। দোয়া করেন, মানে এত দূর থেকে আসা যেতে খুব কষ্ট হয় রে ভাই আমার। আজকে বের হয়েছি কয়টায়? 9টায় ক্লাস না, 6টা 30-এর দিকে বের হয়েছি। মানে 2.5 ঘন্টা আগে আমার বের হওয়া লাগে। এখন কেমনটা লাগে? কালীগঞ্জ, গাজীপুর, কুত্তা জায়গা। সরি, মানে সরি টু সে, কুত্তা এলাকা। রাত যদি সন্ধ্যার পর যদি ওই রোডে কেউ গেছেন তাহলে এটা মোটামুটি পসিবিলিটি খুব বেশি যে হচ্ছে আপনার সবকিছু দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর লাইট। মোহাম্মদপুর তো তাও কিছু কিছু জায়গায় সেফ আছে, কিন্তু কালীগঞ্জের রোডটা হচ্ছে বিশেষ করে যদি এরকম হয়, হ্যাঁ, ভালো এলাকা আমার সেখান কালীগঞ্জ না, আপনি থাকেন গিয়ে কালীগঞ্জ। রাত যদি হঠাৎ করে মনে হয় রাত 11টার দিকে আপনার কাছে একটা ফোন আসছে যে এলাকায় যাইতে হয়, মনে করেন বাসার লোক অসুস্থ, ভাই কোনো উপায় নেই, নো ওয়ে। হ্যাঁ, না উল্টা যদি মনে করেন যে আপনি বাইক নিয়ে আসবেন তাহলে ভাই বাইক আপনার গেছে অর্ধেক, মানে ওই বাইক যাবে এই চিন্তা করে আপনি বের হবেন। চিন্তাই হয় বেশি, বেশি না অনেক হয় ভাই। সেরা প্যান্ট শার্ট সব দিয়ে আমি সব দিতে রাজি আছি, শুধু আমার আঘাত না করলে হইলো। কিন্তু ব্যাটারা তো খারাপ, কিন্তু নিবে নিবে উল্টে যাওয়ার সময় এটা ইয়ে দিয়ে যাবে, মানে আঘাত করে চলে যাবে, যাতে আপনি ওই আঘাত নিয়ে থাকেন, ওর পিছনে আর না যান। এটা হচ্ছে তাদের সাইকোলজি, কথা বুঝছেন। আবার মাঝে মধ্যে বিটলামি করে আমি কি করি জানেন, কোনো টাকা পয়সা নিয়ে বেরোই না। টাকা পয়সা নিয়ে আমি 150 টাকা 60 টাকা, কারণ আসতে তো ওইটাই লাগে, না পাইলেও বিপদ। ওই যে কয়দিন আগে দেখলাম যে ছিনতাই করতে না পেয়ে উল্টে একটা কোপ মারে থেকে চলে গেছে, ওটা তো আরো বিপদ, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না এখন পর্যন্ত পড়া লাগে নাই, কারণ আমার হচ্ছে ওই আমার কেন জানি মনে হয় যে কোনোটা জায়গায় ভেজাল থাকতে পারে, আমি আগে সইরা যাই। মানে তবে এখন সিচুয়েশন এমন হয়েছে, পুলিশ থাক কিছু কইলাম না আর, আমি কিছুই বলবো না থাক, কারণ লাইভ চলে তো, এগুলো আবার রেকর্ড করে রাখবেন আপনারা, থাক। তবে ভাইবেন না যে আমি হচ্ছে 5 আগস্টের আগে ভালো ছিলাম ওই দলে আছি, কারণ আমি জেলখাটা পাবলিক তো এই আন্দোলনের মধ্যে, তো আমার আর কি এগুলো শিখায় না। তবে দেশের প্রশাসনের অবস্থা খুবই বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্মি ক্ষমতা নিলে তো সব ঠান্ডা। আমার যখন কলেরা হয় তখন হচ্ছে ফখরুদ্দিন সরকার ক্ষমতায়, কথা বুঝছেন। এরে ভাই হসপিটালে গেছি, জামাই আদর, সকালের নাস্তা 2টা ডিম রুটি কলা দুধ, এটা সকালের নাস্তা, মানে সব ঠান্ডা। অথচ তারে বাংলাদেশে আসা নিষেধ কিন্তু এখন,
উনি সকল নিষেধ করে রাখছিল, সে এখন হচ্ছে একটা ইউনিভার্সিটি প্রফেসর, ফখরুদ্দিন আহমেদ। হ্যাঁ, ইউএসএ তে আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। পুলিশ থাকে ভাই। ওই যে একটা কথা মনে রাখবেন, যাত্রাবাড়ি যদি কারো বাড়ি থাকে আপনি খুব ভালো করে জানবেন, যাত্রাবাড়ির সবচেয়ে বেশি ছিনতাই হয় থানার সামনে। মানে যাত্রাবাড়ি সবচেয়ে বেশি ছিনতাই হয় থানার সামনে। যদি কেউ একমত থাকেন তাহলে আমার সাথে বললেন, আপনারা থানার সামনেই হয়। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হইতেছে, বঙ্গবাজার ওটা পুরে গেল না, বঙ্গবাজার ফায়ার সার্ভিস হেড অফিসের ঠিক অপোজিটে। তাহলে এখন বুঝে নেন। ঠিক আছে, ভালো থাকেন। ও ইয়া চাইছিলেন, দাঁড়ান, নাম্বার চাইছিলেন। এইটা কালিয়াকৈর চলে আসেন, কালিয়াকৈর ব্রাঞ্চে। হ্যাঁ, ওদিকে অবশ্য। হুম হুম। আর আপনাদের ভাবতেছি আমি কিছু ফ্রি পরীক্ষা নিব, ভাবতেছি। আপনি 11টার ব্যাচ? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।